of the people, by the people, for the people, shall not perish from the earth. গণতন্ত্র সবার মন্ত্র আসলেও কি তাই? We're going to walk down to the Capitol. Of this great subcontinent inhabited by 400 million people. The world has no parallel for the most onerous, difficult task. घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? 1924 সালের 3 মার্চ মোস্তফা কামাল আতাতুর্ক পরিচালিত তুর্কি জাতীয় সভার জারিকৃত এক ডিক্রির মাধ্যমে খলিফা আব্দুল মজিদকে শেষ উসমানীয় খলিফা হিসেবে ক্ষমতাচ্যুত করা হয়। এর ফলে প্রায় 1300 বছর ধরে চলমান ইসলামী শাসন ব্যবস্থা খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বলে রাখা ভালো, উসমানীয় খেলাফতের এই শেষ রাহবার খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ ছিলেন বিশ্বজুড়ে সকল সুন্নি মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা। উসমানীয় খেলাফতের পতনের মধ্য দিয়ে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক খেলাফতের জায়গায় প্রতিষ্ঠিত হয় পশ্চিমাদের জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যার ফলে পৃথিবীব্যাপী বিস্তৃত মুসলমানদের কোনো কেন্দ্রীয় নেতৃত্বের অস্তিত্ব রইল না। বিচ্ছিন্ন হয়ে গেল ইসলামী উম্মা চেতনা ক্ষুদ্র জাতীয়তাবাদী চেতনার আঘাতে। গণতন্ত্রায়নের নামে ইসলামী বিশ্বের ওপর পশ্চিমাদের মতাদর্শিক আধিপত্য পাকাপোক্ত হয়ে গেল। সারা বিশ্বব্যাপী কোটি কোটি অভিভাবক শূন্য মুসলিম জনগোষ্ঠীর উপর শুরু হলো পশ্চিমা সাংস্কৃতিক এবং সামরিক আগ্রাসন। ওয়ার অন টেররের নামে সারা পৃথিবীব্যাপী মুসলিম জনগোষ্ঠীর উপর নেমে আসলো নিদারুণ দুঃস্বপ্ন। প্রথম বিশ্বযুদ্ধ ও উসমানীয় খেলাফতের অবসানের পরবর্তী সময়ে ইসলামী বিশ্ব জাতীয়তাবাদ দ্বারা তাড়িত হয়ে কতগুলো ছোট ছোট জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সেই জাতিরাষ্ট্রের কেন্দ্রীয় মতাদর্শের ভূমিকায় প্রতিষ্ঠিত হয় জন লক, মন্টেস্কু, রুশোর মতন পশ্চিমা দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানীদের প্রবর্তিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বারা। আর এর মধ্য দিয়ে সূচিত হয় ইসলাম এবং এনলাইটমেন্ট ফিলোসফির বাদানুবাদ বা গণতন্ত্র বনাম খেলাফত বিতর্ক। আজকের পর্বে আমরা দেখব পশ্চিমা বিশ্ব এবং ইসলামী বিশ্বের মধ্যে মতাদর্শিক দ্বন্দ্ব আসলে কোথায়। সোজা কথায় ইসলামী শাসন ব্যবস্থা তথা খেলাফত এবং পশ্চিমা শাসন ব্যবস্থা বা গণতন্ত্রের মধ্যে বিরোধের নানা দিক। চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে বিশেষ করে অ্যাথেন্সে গণতন্ত্রের বিকাশ ঘটে। সেই সময় গণতন্ত্র বলতে বোঝানো হতো নাগরিক শাসন, অর্থাৎ রাষ্ট্রের নাগরিক সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারবে। যদিও দাস, নারী এবং নিম্ন শ্রেণীর মানুষদেরকে নাগরিক হিসেবে বিবেচনা করা হতো না। সে যাই হোক, এথেন্সীয় গণতন্ত্রের এই ধারাকে বলা হয়ে থাকে প্রত্যক্ষ গণতন্ত্র, কেননা এই ব্যবস্থায় নাগরিকরা সরাসরি রাষ্ট্রের পলিসি নির্ধারণে ভূমিকা রাখত। গ্রিক দার্শনিক প্লেটো তার সময় প্রচলিত এই গণতান্ত্রিক ব্যবস্থাকে মূর্খের শাসন বলে অবহিত করেছিলেন। বিপরীতে তিনি এমন এক শাসন ব্যবস্থার কথা বলেছিলেন যেখানে রাজ্য শাসিত হবে একজন দার্শনিক রাজার দ্বারা। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে সেই রাজাকে বলেছেন ফিলোসফার কিং। যেহেতু এথেন্স ছিল নগর রাষ্ট্র, সে কারণে এর পরিধি এবং জনসংখ্যা ছিল ক্ষুদ্র। তাতে প্রত্যক্ষ গণতন্ত্রের চর্চা করা অসুবিধাজনক ছিল না। কিন্তু পরবর্তী সময়ে যখন রাষ্ট্রের পরিধি এবং জনসংখ্যা বাড়তে লাগলো, তখন এথেন্সীয় গণতন্ত্র আর কার্যকর কোনো শাসন ব্যবস্থা হিসেবে অটুট থাকতে পারল না। এর জায়গায় অ্যারিস্টোক্রেসি, মোনার্কি এবং অলিগার্কির মতন শাসন ব্যবস্থা প্রবর্তিত হতে থাকলো। কিন্তু এনলাইটমেন্ট তথা ইউরোপীয় রেনেসা প্রতিষ্ঠিত এসব রাষ্ট্র ব্যবস্থার বিপরীতে নতুন ব্যবস্থা সামনে নিয়ে আসতে শুরু করল। 1800 শতকের শুরুর দিকে ইউরোপে জাতিরাষ্ট্রের ধারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রেনেসন্স চিন্তকরা একের পর এক নিয়ে আসেন যুগান্তকারী সব ধারণা। রুশো ও থমাস হবসের সোশ্যাল কন্ট্রাক্ট তথা সামাজিক চুক্তি
প্রথমবারের মতন মডার্ন সংবিধানের মতো একটি জিনিসের ধারণা দেন। মন্টেস্কু তার ডিভিশন অফ পাওয়ার তত্ত্বে আইন, নির্বাহী এবং বিচার বিভাগ পৃথকীকরণের ধারণা সামনে নিয়ে আসেন। ব্রিটিশ দার্শনিক জন লক তার বিখ্যাত গ্রন্থ টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে সাংবিধানিক উপায়ে গঠিত সরকার ব্যবস্থার ধারণা সামনে নিয়ে আসেন। এরই মধ্য দিয়ে আধুনিক গণতন্ত্রের ধারণা বিকাশ লাভ করে। যেহেতু জন লকের টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট গ্রন্থে সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার একটি রূপরেখা পরিলক্ষিত হয়, তাই জন লককে আধুনিক গণতন্ত্রের জনক হিসেবে অবহিত করা হয়ে থাকে। এনলাইটমেন্ট রাষ্ট্রচিন্তক তথা হবস, রুশো, মন্টেস্কুর তত্ত্ব হতে যেই গণতন্ত্রের ভিত রচিত হয়, তার মূল কথা ছিল জনগণের সার্বভৌম শক্তির উপর দাঁড়িয়ে যেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তাতে জনতাই হবে সর্বেসর্বা, সরকারের ক্ষমতা হবে সীমিত, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো তথা আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ হবে বিকেন্দ্রীভূত, অর্থাৎ কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে একচ্ছত্র ক্ষমতা থাকবে না, জনগণ হবে সর্বময় কর্তৃত্বের অধিকারী। জন লকের টু ট্রিটিজ অন সিভিল গভর্নমেন্ট বই অনুযায়ী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য হল প্রথমত জনতার সার্বভৌমত্ব তথা জনগণই সকল ক্ষমতার উৎস, দ্বিতীয়ত জনপ্রতিনিধিত্ব তথা নির্বাচিত সরকার জনগণের ইচ্ছা অনুযায়ী কাজ করবে, তৃতীয়ত আইনের শাসন, চতুর্থত ব্যক্তি স্বাধীনতা এবং রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের কর্তৃত্বকে সীমিত করা, বিশেষ করে ধর্মকে রাষ্ট্র হতে পৃথকীকরণ, অর্থাৎ ধর্মের কোনো প্রভাব রাষ্ট্রে থাকবে না। এই পর্যায়ে এসে প্রতিনিধিত্বমূলক যেই গণতন্ত্রের সূচনা ঘটল তাকে বলা হলো ইনডিরেক্ট ডেমোক্রেসি, যেখানে জনগণ সরাসরি নয় বরং ভোটদানের দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন করবে। যদিও শুরুর দিকে নারী এবং কৃষ্ণাঙ্গদের এই ভোটাধিকার ছিল না। ইউরোপীয় রেনেসান্স যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবতারণা করল তা খুব বেশি রিয়ালিস্টিক এবং ম্যাটেরিয়ালিস্টিক। এই শাসন ব্যবস্থায় মানুষের আধ্যাত্মিকতা কিংবা মৃত্যু পরবর্তী বাস্তবতাকে অস্বীকার করা হয়। পশ্চিমা এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে বাই প্রোডাক্ট হিসেবে পুঁজিবাদী এবং বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে গণতন্ত্র, উদারতাবাদ এবং ব্যক্তি স্বাধীনতার বয়ান পশ্চিমা আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ারে পরিণত হয়। গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতির ছায় পশ্চিমারা তাদের নয়া উপনিবেশিক আধিপত্যের বিস্তার ঘটায়। আর যেখানে পশ্চিমা আধিপত্য অন্য কোনো মতাদর্শ দ্বারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, সেখানেই তারা গণতন্ত্র, মানবাধিকার এবং সন্ত্রাসবাদের ধুঁয়ো তুলে সামরিক আগ্রাসনের বৈধতা উৎপাদন করেছে, যার ফলে দেশে দেশে চলে ব্যাপক সামরিক মিশন। কিন্তু ভিয়েতনাম, কিউবার মতন কমিউনিস্ট ঘরানার দেশগুলোর জন্য সোভিয়েত ইউনিয়নের মতন শক্তিশালী রাষ্ট্র থাকলেও আফগানিস্তান, ইরাক বা সিরিয়ার ভাগ্য ততটা সুপ্রসন্ন ছিল না। আর ছিল না জাতিসংঘে তাদের কোনো ভেটো পাওয়ার। ইসলামী বিশ্বের যে একমাত্র অভিভাবক হিসেবে উসমানীয় খেলাফত ছিল, সেটাও ব্রিটিশ মদদে সংঘটিত আরব জাতীয়তাবাদী বিদ্রোহ ও তরুণ তুর্কি বিদ্রোহে সুলতান আব্দুল হামিদের পতন এবং সর্বশেষ 1924 সালে খেলাফত বিলুপ্ত করার দ্বারা ধ্বংস করে দেয়া হয়। ফলশ্রুতিতে পৃথিবীব্যাপী মুসলিমরা হয়ে পড়ে অসহায় এবং অবহেলিত। কিন্তু মুসলিমদের কি এমন করুণ পরিণতি হওয়ার কথা ছিল? মানব সভ্যতার ইতিহাসে রাজনৈতিক ও মতাদর্শিক প্রেক্ষাপটে কি তাদের কোনো শক্তিশালী অবস্থান ছিল না? প্রায় 1300 বছর ধরে চলমান ইসলামী খেলাফতের রাজনৈতিক মতাদর্শটা কেমন ছিল আসলে? বারবার সর্বসাধারণের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউরোপ কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় ইসলাম যেন ইউরোপের একমাত্র মতাদর্শিক শত্রুতে রূপান্তরিত হয়। তাই আমাদের মনে প্রশ্ন জাগে, ইসলাম কি নিছক একটা ধর্ম, নাকি ইসলাম ধর্মের চেয়েও বেশি কিছু? উত্তরটা পবিত্র কোরআনের সূরা ইমরানের 19 নম্বর আয়াতে দেয়া হচ্ছে। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইসলামকে কেবল ধর্ম হিসেবে নয়, বরং দিন তথা জীবন ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন। কাজেই ইসলাম যতটা আধ্যাত্মিক, ঠিক ততটাই পার্থিব। ইসলামকে শুধু পরকাল আর পাপ পুণ্যে সীমাবদ্ধ করা হয়নি। ইসলামের নিজস্ব অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাও রয়েছে, যার উপর ভিত্তি করে একটা দীর্ঘ সময় ইসলাম পৃথিবীর কেন্দ্রীয় মতাদর্শের আসনে ছিল।
ইসলামের মূল দর্শন হচ্ছে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে দেওয়া। এরপর ব্যক্তির কোনো ইচ্ছা নেই, রাষ্ট্রের কোনো ইচ্ছে নেই, ইচ্ছে কেবলই স্রষ্টার। স্রষ্টার ইচ্ছে সমভাবে সকল মানুষের উপর আপতিত হবে, গরিবের জন্য, ধনীর জন্য, সাদার জন্য, কালোর জন্য, সবার জন্য সমানভাবে আল্লাহর ইচ্ছে কার্যকর করা হবে। কারণ পৃথিবীর সকলেই সৃষ্টি, আর স্রষ্টা কেবল আল্লাহ। এই দার্শনিক ভিত্তিমূল্যের উপরই নির্মিত হয়েছে ইসলামী রাষ্ট্র কাঠামো। যেহেতু আল্লাহ ব্যতীত সকলেই সৃষ্টি, সুতরাং এক সৃষ্টি আর এক সৃষ্টির উপর কোনো হুকুম জারি করতে পারবে না। হুকুম জারি হবে কেবলই আল্লাহর। আর আল্লাহ তার হুকুম জানানোর জন্য এবং সেই সকল হুকুম কার্যকর করার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল পরবর্তী সময়ে নবী রাসূলগণ কর্তৃক আনিত আল্লাহর হুকুমগুলো কার্যকর করবে একজন প্রতিনিধি। আর সেই প্রতিনিধি কোনো মানুষের প্রতিনিধি হবেন না, তিনি হবেন আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য মনোনীত নবীগণের প্রতিনিধি। সেই প্রতিনিধিকে বলা হয় খলিফা, আর খলিফা পরিচালিত শাসনকে বলা হয় খেলাফত। ইসলামের খলিফা মনোনীত হতো কতগুলো অভিজ্ঞতা সম্পন্ন, ধার্মিক এবং জ্ঞানী ব্যক্তির দ্বারা পরিচালিত শুরা কাউন্সিলের দ্বারা। এখানে জনগণের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। শুরা কাউন্সিল তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তির পক্ষে রায় দিয়ে খলিফা মনোনীত করত। এভাবেই ইসলামী বিশ্বের 4 খলিফা তথা আবু বকর, উমর, উসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে খলিফা মনোনয়নের এই নীতি অক্ষুণ্ণ থাকেনি। তথাপি বিকৃত ফর্মে একটা কেন্দ্রীয় খেলাফত ব্যবস্থা প্রচলিত ছিল, যা সর্বশেষ অটোমান সাম্রাজ্যে গিয়ে বিলুপ্ত হয়ে যায়। প্রশ্ন উঠতে পারে যে ইসলাম তো সবাইকে তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ হতে বঞ্চিত করেছে, তাহলে ইসলাম জনবান্ধব হলো কি করে? উত্তরটা সম্ভবত দার্শনিকদের মহাগুরু প্লেটোই দিয়েছেন। তার মতে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, কারণ গণতন্ত্রে জ্ঞানী আর জ্ঞানহীনের ভোট সমান মূল্যের, অথচ দুজনের বিবেচনাবোধ, ভালো মন্দের ধারণা, নৈতিকতা কখনোই সমান নয়। তাই গণতন্ত্রের মতন পপুলিস্ট সরকার ব্যবস্থায় ভোটের দ্বারাও ইনজাস্টিস প্রতিষ্ঠিত হতে পারে। এজন্য প্লেটোর যেই দার্শনিক রাজার কনসেপ্ট, তা ইসলামী খলিফার কনসেপ্টের সাথে অনেকাংশেই মিলে যায়। ইসলামের মূল লক্ষ্য তথাকথিত পশ্চিমা ঢঙের জনপ্রতিনিধিত্ব নয়। ইসলামের মূল লক্ষ্য স্রষ্টার প্রতিনিধিত্ব ও আদালত তথা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ইসলামে ন্যায় বিচারের যেই ধারণা, তার সাথে দার্শনিক প্লেটোর ন্যায় বিচারের ধারণারও সাদৃশ্য রয়েছে। যা হোক, সেই বিষয়টি আজকে আমাদের আলোচ্য সূচিতে নেই। মোদ্দা কথা, ইসলামের লক্ষ্য একটি জাস্ট আর ইকুইটেবল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যা গণতন্ত্র আমাদের দেশে আনতে সক্ষম হয়নি। ইসলামী শাসন ব্যবস্থা এবং পশ্চিমা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দ্বন্দ্ব আসলে কোথায়? ইসলামী ব্যবস্থার বুনিয়াদ হলো দিন, আর দিনের বুনিয়াদী বিষয়গুলো নির্ধারিত হয় বিশ্বাসের মাধ্যমে। অথচ গণতন্ত্রের বুনিয়াদ হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি, যার আধুনিক নাম হলো সংবিধান। ইসলামী শাসন ব্যবস্থায় আইন কেবল স্রষ্টার। সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলা হচ্ছে, সৃষ্টি তার, হুকুমও তার। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন প্রণেতা হচ্ছেন মানুষ। জনগণের প্রতিনিধিত্ব পেয়ে পার্লামেন্টে গিয়ে পার্লামেন্ট মেম্বাররা আইন প্রণয়ন করে থাকে। যদিও সেই আইন কতটা জনবান্ধব বা জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করে তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। ইসলামে সকল ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ। পবিত্র কুরআনের সূরা আনামের 57 নম্বর আয়াতে বলা হচ্ছে, নিশ্চয়ই সকল ক্ষমতার উৎস তথা সার্বভৌমত্ব কেবলই আল্লাহর জন্য। ইসলাম এবং গণতন্ত্র দুটি পৃথক মতাদর্শ, স্বতন্ত্র জীবন ব্যবস্থা। একটির সাথে অন্যটির কোনো সম্পর্ক নেই। ইসলাম এবং গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল, গণতন্ত্র ব্যক্তি স্বাতন্ত্র্যতার মোড়কে বস্তুগত শোষণ নীতি এবং একান্তই ভোগের উপর ভিত্তি করে গড়ে ওঠে, যা মানুষকে তার নিজের ইচ্ছা বা খেয়াল খুশি মতো চলার দিকে পরিচালিত করে।
এবং এটি বিগত শতাব্দীর রাষ্ট্রীয় অত্যাচার যা আজ নাগরিক সমাজের ছদ্মবেশে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। পশ্চিমা গণতন্ত্র বা উদারতাবাদ যে পৃথিবীর মজলুম মানুষের জন্য মুক্তি বয়ে আনেনি, বরং আরও জুলুমকে উস্কে দিচ্ছে, তার প্রমাণ আমরা এখনও দুর্বল জাতির বিরুদ্ধে শক্তিশালী জাতির নিপীড়ন এবং অত্যাচারের মাধ্যমে প্রত্যক্ষ করছি। বর্তমান ও অতীতের মধ্যে পার্থক্য এই যে পূর্বের সেই অত্যাচারিত রূপটি বর্তমানে সামাজিক রূপে আমাদের সামনে উপস্থিত হয়েছে। রসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাতে বিজয় এবং চুক্তির নীতিগুলোর দিকে খেয়াল করলে দেখা যাবে পশ্চিমা গণতন্ত্র এবং ইসলাম পরস্পর বিরোধী দুটি জীবন ব্যবস্থা। ইসলাম এবং পশ্চিমা গণতন্ত্রের মধ্যে বিরোধ সুস্পষ্ট। পশ্চিমা গণতন্ত্র যেখানে উদারতাবাদ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যতাবাদের উপর ভিত্তি করে একটি ভোগবাদী সমাজ ব্যবস্থা নির্মাণে সচেষ্ট, সেখানে ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা নির্মাণে সচেষ্ট যা আদালত বা ন্যায় বিচার, যাকে আধুনিক পরিভাষায় ইকুইটি হিসেবে চিত্রিত করা হয়, এমন একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণে উদ্যোগী। গণতন্ত্র মানে জনগণের শাসন। এই ধারণার আড়ালে নতুন শোষণ এবং বঞ্চনার সৃষ্টি করে যাচ্ছে। আর গণতন্ত্র এবং মানবাধিকারের প্রভুরা সারা পৃথিবীব্যাপী গণতন্ত্র রক্ষার নামে নৈরাজ্য প্রতিষ্ঠা করে যাচ্ছে। নতুন এ বাস্তবতায় আমাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে এবং ইসলামী শাসন কাঠামো নিয়ে নতুন করে বিবেচনার দাবি ক্রমশ শক্তিশালী হচ্ছে। সম্প্রতি পশ্চিমা গণতন্ত্রের বিপরীতে যুদ্ধ করে জয়ী হয়ে আফগানিস্তান ইসলামী আমিরাত গঠন করেছে। কিন্তু ইসলামের যে চিত্র পশ্চিমারা আমাদের সামনে উপস্থাপন করেছে, তাতে করে ইসলামী শাসন কাঠামো নিয়ে মূলধারার মানুষের মনে এক ধরনের সংশয় রয়েছে। যদি ইসলামকে তার সেই সাম্য এবং কল্যাণমুখী চরিত্রে তুলে ধরা যায়, যদি ইসলামী অর্থনীতির ইনসাফ ভিত্তিক বন্টনকে জনপ্রিয় করা যায়, তাহলে পশ্চিমা গণতন্ত্রের বিকল্প হিসেবে আদালত এবং ইনসাফ ভিত্তিক হুকুমাতের রাব্বানিয়াতকে মানুষ সাদরে গ্রহণ করে নেবে। তবে একটি সিস্টেম যতই ভালো হোক, একজন করাপ্ট শাসক সেটিকে দূষিত করে ফেলতে পারে। শুধু আইন যেমন কোনো কিছু করতে পারে না, আইনের সঠিক প্রয়োগই পারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, ঠিক তেমনি গণতন্ত্র হোক কিংবা খেলাফত, এর ভুল প্রয়োগ যেন এটিকে কলুষিত করতে না পারে। ইতিহাসের নজির কিন্তু নিতান্তই কম নয়।